পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি তাকে কেউ অংশগ্রহণ নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিমবঙ্গ সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য। করবে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই, কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জি দলেরা। এরা চাই আপনি পেরেশানে থাকুন, আপনি পেরেশানে তাকে প্রশ্ন করতে পারবেন না। মাদ্রাসায় টিচার নেই কেন? আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন, 33 দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে। আনের টিচার গুলো টিচারদের সম্মানিত ঠিকঠাক পাচ্ছে না। মাদ্রাসায় 10,000 শূন্য পদ হয়ে গেছে, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুলে টিচার নাই, হাই স্কুলে টিচার নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি এটা প্রশ্ন করবেন, কাগজে ছুটাছুটি করবেন। এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপ গুলো গ্রহণ করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক, বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে অহেতু হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ। সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক, সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক, আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক। নিশ্চিত ভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে, কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে, এই হয়তো হয়রানিকে। এটা করবে মমতা ব্যানার্জি সরকার? আমাদের একটু কেন করবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। তাই মুসলমানকে তো মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ক্যাপ্টিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো, দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে, এমএলএ পশ্চিমবাংলা সরকারকে এই দুটো কাজ করা দরকার। এক, অল পার্টি মিটিং ডাকা, দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। এরপর আপনাদের বলছি, আমার উপরে কেন রাগ বুঝতে পেরেছেন? ৭৭টাকে নিয়ে কিছু নয়, নওশাদকে হারাতে হবে। কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায়। আমি তো বলছি আপনাকে, দেখবেন যাদের বাড়ি ফোন গেছে, ফোনের সাথে আরেকটা এক্সট্রা হিয়ারিং এর নোটিশ গেছে, হিয়ারিং এর নোটিশের সাথে আরেকটা কাগজ দিয়েছে। সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ দিয়েছে, সেখানে 13টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ তার অসুবিধা হবে না। এটা বলছো তো? আচ্ছা, আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। একটা, টাইম লস হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অব্যবস্থা মানে এই গেটের ওখান থেকে সরে যাবে, গেটের ওখান থেকে সরে যাও, গেট থেকে সরে যাও, দেখতে পাচ্ছ এই সবার উপরে বসো, নিচে বসো, বসো। দুটো জিনিস হচ্ছে তো ভাই, একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে, ওখানে অব্যবস্থা, ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত, তাই তো ভাই, যে আমার কি হবে। কিন্তু এই 13টা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস এসে আতঙ্ক মুক্ত, আমি ঠিক কথা বলছি তো ভাই? আমি ভাই আতঙ্কিত নয়, আমাদের নোটিশ পাঠিয়েছে বলে। কেন বলুন তো? আর্টিকেল 326, আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছর উঠতে হলে ভোট দিতে পারবো, আমি ভারতীয় নাগরিক, আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। যাক, আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টে দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেন, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোন চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবার এটা দেবে বলেছে, একবারে বলেছে যে তোমরা হয়রানি হবে না, তোমরা আতঙ্কিত হয় না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙর ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভর্তি করার ইচ্ছা গেলেও ভোট দেয়নি। কিন্তু আপনাদের বলছি, আজকে এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপর
চেষ্টা করতো আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে পাবো তোর বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। খামে ভরে তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও, তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার। জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুড়ো হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল। এই পারিবারিক রেজিস্ট্রার সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। তার আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023 পঞ্চায়েত নির্বাচনে একমাত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙনের 3 ভাইকে হারিয়েছি। শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল কাজী, 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে। সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা 10 নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্ট্রার যদি পৌঁছে দেয়, ওটা নিয়ে আপনি যখনই হিয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। ওটা জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আতঙ্ক মুক্ত হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে, কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার ভাষায় কথা বলেছে তাকে ধরে তখন জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় 900 মতো অভিযোগ জমা করেছে। এখন একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তাহলে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙনের বিভাগ নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 136 সার্কুলার 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন না, আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটে সরকার তৈরি করলো, আমার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমার এসআইআর কথার জন্য। তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস, আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ খেয়েছে জানেন নাকি? ওয়াকাফে যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো ওয়াকাফ মেনে নিল। এটাও মিলিয়ে দেবেন। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে বলতে শেষ দিন আপনাকে ডুবিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের বলতে মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্ট্রার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হিয়ারিং এসছে, তাই হিয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হিয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতে পাবলিশ করার কথা বলা হয়েছে। প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ করা হবে, আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক। এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো? তুলতে হবে তো নাকি? জিম মেরে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? আর এনার্জি আছে? কাদের এনার্জি আছে একবার দেখি তো। এনার্জি আছে তো? এনার্জি আছে তো? ফুল এনার্জি আছে?
বলবো, মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত তার দল হচ্ছে প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকলে ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কোলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট করা হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের লড়াই থেকে এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে। প্রকৃতজীবী দলিত সে চাকরি পাচ্ছে না, প্রকৃতজীবী আদিবাসী সে চাকরি পাচ্ছে না, প্রকৃতজীবী অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন, উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জি বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিপ্ট দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ্ট যখন দেওয়া হলো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিপ্ট দেওয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিপ্ট দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে। তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে। অভিযোগটা কি? তার অপরাধটা কি? যে এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে, এই তৃণমূল যদি আক্রমণ করে, প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে? আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি, আমরা শেষ করব। শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন, চিঠি দিতে মাইকের আওয়াজ পাবেন। আস্তে আস্তে বিদায় নেন। যেতে যেতে আমি তিনটে কথা বলবো, আপনারা মাথায় রাখতে রাখতে যাবে। তিনটে কথা বলবো, মাথায় রাখতে রাখতে যাবে। প্রথম কথা, আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। বাড়ি ঘর থেকে জানি সব বাইরে যাবে, সব বই পারে, এখানে কেউ আসবে না, বাইরে এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, তার অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছে ভিতরে বসে গেছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবে। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, লয়ারের হাতে তুলে দেবেন না, লয়ারের সিচুয়েশন ক্রিয়েট হোক এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা শুনতে বসে আছে, শুনবেন একটা চ্যালেঞ্জ এখান থেকে রাখছি। তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্ববিদ্যালয় শামসুরানি মল্লিক, তাপসদা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আজ জামিল ভাই থেকে শুরু করে, সামিকা থেকে শুরু করে, যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে চুক্তি তর্কে পেরে
উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে থেকে বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে বিজ্ঞান আফসার সিদ্দিকী আইএসএফের প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবে। সেখানে আব্বাস বাচ্চা দেখবে আইএসএফ সেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসুন, তার দায় হয় আইএসএফ দেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে দিয়ে দেবে। আজকে এগ্রিমেন্ট দেবে মমতা ব্যানার্জিকে দিকে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসে, তার দায় হয় তৃণমূলের উপরে ভোট দেবে, আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপি কাজকার অত্যন্ত পেয়ে তারা ভোট নিয়ে লড়াই করছে। বিজেপি আমাদের পূর্বেকার কথা বলেছে, একদম আমরা বিজেপি আপনাদেরকে যেভাবে সহযোগিতা করছে, যেমন মতো ট্রাফিক থেকে সহযোগিতা করবে, তাদের আমি ধন্যবাদ জানাই আজকের এই মহাবীর অধিকার মহোৎসব যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই বার্তা বাঙালির আজকের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে, ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের যারা আমাদেরকে সহযোগিতা করছে, ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, কমিটির নেতৃত্ব,